বন্ধুরা, প্রকাশ পাইপ স্টক কেন এত পড়ছে? এটাকে বলা হচ্ছে ফলিং কমেট, গিরতি হুয়া তারে। তারা উজ্জ্বল পড়ে যাচ্ছে এখন। বেশি তো নয়, ক্যাপিটালাইজেশন মাত্র 899 crore, স্মল পেনি স্টক। ভালো চলছিল, এত ভালো আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। এর যে জার্নিটা হয়েছে, গ্রাফ যদি দেখেন তাহলে দেখবেন একদম শুরুর দিকে ছাড়া আর একদমই শেষের দিকে এই সময়টা এসে, এই দুটো সময় ছাড়া 200 DM এর নিচে কখনো যায়নি। এত ভালো স্টক, সবসময় 200 DM এর উপরে গেছে। এই মুহূর্তে 50 DM এ 200 DM এ 2 এর নিচে আছে। কতদিন থেকে? সেই জানুয়ারির 6 তারিখ থেকে শুরু করে আজকের 27, 28, 29 তারিখ, 29 তারিখ, 29 তারিখ অবধি, 29 অক্টোবর, আগস্ট, জুলাই, 29 জুলাই অবধি ডাউন ট্রেন্ড, অর্থাৎ 50 আর 200 DM এর নিচেই চলছে। সাইডওয়েজ ডাউন ট্রেন্ড, পাশাপাশি সাইডওয়েজও আছে, আবার নিচেও পড়ছে, এরকম। তো এই কেন পড়ছে এটা জানার উপায় কি? কেন গিরতে হওয়া তারা হয়ে গেল এত উজ্জ্বল তারাটা? উপায় একটাই, ইনডেপথ অ্যানালিসিস করা। ভিতরে ভিতরে কি চলছে চলুন এটা আমরা অ্যানালাইসিস করে দেখি। প্রথমে আমাদের কোম্পানি সম্পর্কে জানি, তার প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কি করে, কি ধরনের কাজ, সেসব সম্পর্কে জানি। এক নম্বর হচ্ছে, এটা হচ্ছে পিভিসি পাইপ আর ফিটিংসের যে পাইপগুলো আছে কনস্ট্রাকশনের কাজে লাগে, সেগুলো তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করে। 61% তার রেভিনিউ এসব বিক্রি করে হয়। এছাড়া ফ্লেক্সিবল প্যাকেজিং বলে একটা ডিপার্টমেন্ট তার আছে, যেখান থেকে রেভিনিউর 39% আসে। যেখানে ল্যামিনেশন হয়, পাউচেস তৈরি হয়, বিভিন্ন রকম ব্যাগ ফ্যাগ হয়, প্রিন্টিং ইঙ্ক তৈরি হয়, সিলিন্ডার্স তৈরি হয়, ব্লোন পিই ফিল্ম তৈরি হয়, যেগুলো এফএমসিজিতে, ব্যাপারেজে, ইনফ্রাস্ট্রাকচারে ভীষণ রকম কাজ আছে। একটা খুব ভালো মজার ব্যাপার কি জানেন তো? এই যে প্রকাশ পাইপ না, তার কোনো এক্সপোর্টের কোনো যোগসূত্র পেয়েছে বলে আমি তো দেখতে পাচ্ছি না। বিদেশ যোগ নেই। ওই ট্রাম্প ট্যারিফ বাড়লো কি বাড়লো না, তাতে প্রকাশ পাইপের কিছু যায় আসে না, ওর ব্যবসার কোনো প্রভাব পড়ে না। দেশীয় কোম্পানি দেশীয় জায়গা থেকেই রেভিনিউ করে, দেশের লোকেরই সেবা করে, পড়লে দেশেরই পড়ছে, উঠলে দেশেরই উঠবে। এক্সপানশন প্ল্যান আছে, কিছু লেখা আছে ব্যাপারে, কিন্তু ঠিক কোনো ডাটা এই মুহূর্তে খুঁজে পাওয়া গেল না যে কী ধরনের এক্সপানশন প্ল্যান কোম্পানি করছে। এই ধরনের ব্যাপারে খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এর ফান্ডামেন্টালটা একটু অ্যানালাইসিস করি তাহলে কি দেখবো? প্রথমত দেখবো পি আছে 10.81, এই একদিন দুদিনের মধ্যে দেখেছি। এখন হয়তো একটু কমও যেতে পারে, 9 থাকতে পারে, 9 পয়েন্ট সামথিং। আর এর লাস্ট 5 ইয়ার্সের এবিডিটা যে গ্রোথ আছে, সেই গ্রোথ হচ্ছে 5.2। তো এই দুটোকে যদি ডিভাইড করি আমরা, পি দেখে খুব কম মনে হচ্ছে না যে পি আছে 9, 10, ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম পি মনে হয় সম্ভবত তারই। তো এত কম পি আছে, তাহলে তো এটা খুব আন্ডার ভ্যালুড স্টক বলে মনে হয়। কিন্তু যদি আমরা পিইজিটা দেখি তাহলে কি দাঁড়ায় জানেন তো? ওই 10.81কে যদি আমরা 5.2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 2.0107, অর্থাৎ যেটা 1-এর থেকেও বেশি, প্রায় দ্বিগুণ। তো পিইজি যদি 1 হয়, এটাকে আমরা মোডেস্ট ধরি, তাহলে যেই পর্যায়ে এটার পিইটাকে দেখে মনে হচ্ছে যে এটা খুব আন্ডার ভ্যালুড একটা স্টক, কিন্তু যদি পিই দেখি আমরা, তাহলে সেই পিইজি দেখি আমরা, তাহলে সেটা কিন্তু একেবারে নিরীহ আন্ডার ভ্যালুড স্টক দেখাচ্ছে না। এটার ভ্যালুয়েশন খানিকটা হলেও ওভার ভ্যালুডই আছে এখনো পর্যন্ত, যদিও মিডিয়ান পিইটা এটা 8.6 আমরা দেখতে পাচ্ছি, এটাও কম। তো বরাবরই এর পিই রোগ আছে, দেখা যাচ্ছে পিই কম থাকার রোগ। যাই হোক, আরএসআই হচ্ছে আপনার 30.9, অনেকটা কম আছে। এবার সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে এটা বেটা দেখি, যে এটার নিফটি 50 এর সাপেক্ষে এর দোলাচলটা কিরকম আছে সেটা একটু দেখি। এটা 1 মান্থের সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এটা 0.6 আছে, আর যদি 1 ইয়ারের সাপেক্ষে আমরা বেটা দেখি এটা হচ্ছে 1.49। তার মানে এখানে কিন্তু বেটাটা খুব বেশি। তার মানে যখন নিফটি 50 স্টক বাড়ছে, কিন্তু ডাউন ট্রেন্ডই থেকে যাচ্ছে, হালে তো এই চালচিত্র আমরা দেখতে পাচ্ছি। তো খুব ভালো এর পরিসংখ্যান নয়, অন্তত এই মুহূর্তে তো মনে হচ্ছে। কিন্তু দেখুন কত বৈপরীত্য আছে। এর আরওইটা দেখুন 20.6%, খুব ভালো আরওই। আরওসি দেখুন 26.8%। ডেট দেখুন, ডেট হচ্ছে 0.09, নেই বললেই চলে। তাহলে এ তো খুব ভালো জিনিস, বাইরে বাইরে খুব চাকচিক্য। তো কিন্তু গ্রুপ কোথায় মার খেয়ে গেছে? ওই যে এবিডিটা।
5 বছরে, গত 5 বছরে এটা প্রায় 5.9, গত 1 বছরে 5.9, আর লাস্ট 5 ইয়ার্সে 5.2। হ্যাঁ, ইবি ভার্সেস এবিডিটার যে রেশিওটা আছে সেটা, তো এটা অনেক কম, অর্থাৎ গ্রোথ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রোথ নেই। হয়তো খুব বেশি ডাউন ট্রেন্ড নয়, মানে এর রেভিনিউ এবং প্রফিটের জায়গাটা, কিন্তু গ্রোথ নেই। যেহেতু আরওই অনেক বেশি আছে, সুতরাং এটাকে একদম ডাউন বা লস মেকিং বিজনেস এরকম বলা যাবে না, কিন্তু তার গ্রোথ নেই। তো এইবার চলুন একটু ফিনান্সিয়ালটা এই ফাঁকে একটু চোখ বুলিয়ে নিই। ফিনান্সিয়ালে যদি আমরা যাই, সংক্ষেপে বলে নিচ্ছি, ফিনান্সিয়ালে অপারেটিং প্রফিট মার্জিন এটা ছিল 19%, লাস্ট কোয়ার্টারে গিয়ে 10%। মাই গুডনেস, প্রায় 50% ডাউন হয়েছে। 36 কোর থেকে এটা 18 করে চলে এসছে, 15% ডাউন। এইখানেই মূল ব্যাপারটা ঘটে গেছে। কোনো একটা কোয়ার্টারে যদি একটা দারুণ রকম ফল দেখা যায় ফিনান্সিয়ালে, তাহলে এটা কিন্তু দারুণভাবে স্টক রেসপন্স করে। এবং যেহেতু এটার লম্বা গেইন হয়েছে, পেটাই হয়নি, সেলিং হয়নি। যারা গেইন করেছে, প্রফিট করেছে, তারা যেহেতু মার্জিন প্রফিটটা বুক করেনি, এই কারণে এটা বুকের একটা অপরচুনিটি দিয়ে দিয়েছে, যে কারণে একেবারে অ্যাট এ টাইম 50% ডাউনে চলে এসছে। ইপিএসও খুব কম আছে, 4.30। 3 বছরে কোনো কোয়ার্টারে, মানে এটা সবচেয়ে মানে কম, এই যে লাস্ট কোয়ার্টারে যেরকম ইপিএস এখানে পাওয়া গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এর কোয়ার্টার রেজাল্ট বেশি এসে একটা ভালো আসেনি বলে এটার একটা দারুণ পেটে হয়েছে। একটা রিজন যেটা দিয়ে প্রশ্ন শুরু করেছিলাম, যে আদৌ কেন পড়ছে বা কেন পড়ছে, এর উত্তরটা যদি আমরা খুঁজি, তাহলে এটা একটা কারণ, যে লাস্ট কোয়ার্টারটা খুব বাজে হয়েছে। এতটাই বাজে হয়েছে যে যারা প্রফিট বুকিং করেনি তারা এখন প্রফিট বুকিং করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার ঘটছে। এটার ইয়ারলি রেজাল্টে কিন্তু খুব একটা সমস্যা দেখছি না। হ্যাঁ, মোটামুটি সব কিছুরই রাইজ আছে, শুধু নেট প্রফিটের যেখানে 90 ক্রোর ছিল, সেটা প্রফিট কমে গিয়ে 83 ক্রোর, মানে 7 ক্রোর মতো ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। রিজার্ভটা কিন্তু বেশ ভালো আছে। ফিক্স অ্যাসেটও বেড়েছে, যেখানে 71 ছিল সেখানে 127 হয়েছে, ভালো, খুব ভালো। ইনভেন্টরিসটাও বেড়েছে, এটাও ভালো। ক্যাশ ইকুইভ্যালেন্টটাও ভালো আছে। হ্যাঁ, ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে। তাহলে আর কি চাই? এতগুলো ভালো রেশিও যখন একটা কোম্পানির পক্ষে থাকে, তাহলে কেন সেই একটা কোয়ার্টারে খারাপ রেজাল্টের জন্য এই স্টকটা এত ভীষণ রকমের পড়বে? রিজনটা কি? চলুন আমরা আরেকটু ইন ডেপথ আমরা অ্যানালাইসিস করি। একটা খুব ফান্ডামেন্টাল রিজন কিন্তু এখানে পাওয়া গেল, যেটাকে আমরা বলতে পারি যে কেন, জানি না আমরা কেন, এফআইআই এর যে হোল্ডিং আছে অনলি 1%, তো কেন এফআইআই, ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড এই স্টকটার ব্যাপারে একেবারেই আগ্রহ দেখানি? মানে ভীষণ রকম নেগেটিভ ইনভেস্টর সেন্টিমেন্ট আমাদের কাজ করছে এই প্রকাশ পাইপসের ক্ষেত্রে। ডেলিভারি ভলিউমও খুব নেই। সেই অক্টোবরের একটা বড় রকম বাইং দেখা গেছিল, তারপর থেকে আর বিশেষ কোনো বাইংই ঘটেনি। কোনো বড় ধরনের ইনভেস্টরই এখানে যোগ দেয়নি। যা কিছু হচ্ছে প্রমোটার আর রিটেলারদের মধ্যে খেলা টানাটানি, একটু ছাড়ছে, একটু নিচ্ছে, একটু ছাড়ছে, আর একজন রিটেলার ছাড়ছে, একজন রিটেলার গ্রহণ করছে। তো বড় বাল্কের কোনো রকম ডিল, ব্লক ডিল কোনো রকম হয়নি, ঘটেনি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, যদি স্টক এত ভালোই হবে, তাহলে কেন কোনো মিউচুয়াল ফান্ড, ডিআইআই, এফআইআই এর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না? তো মোমেন্টাম 31.7, খুবই কম। সেল জোনে এসে গেছে, কিচ্ছু নেই এই স্টকের মধ্যে এখনো এই মুহূর্তে, শুধু সেল হওয়া ছাড়া। একটু ভালো দিক আছে ইন্ডাস্ট্রি রেভিনিউ গ্রোথ, মানে এই প্রকাশ পাইপসের মতো অন্য যত কোম্পানি আছে যারা পাইপস নিয়ে কাজ করে, তাদের রেভিনিউটা ইয়ারলি যে গ্রোথ, যেখানে 16.42%, সেখানে প্রকাশ পাইপসের গ্রোথ হচ্ছেন 15.30%। এদিকে তো আবার একটু পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটা খুব বাজে জিনিস আছে, দেখুন, এটা একটা রিজন আছে, দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন দর্শকবৃন্দ, যে ডিক্রিজিং ইন দ্য মার্কেট শেয়ার, এটা একটা ভালো ব্যাপার। প্রকাশ পাইপস, এই যে পাইপিংয়ের যে ইন্ডাস্ট্রিটা আছে, 100%-এর মধ্যে 0.83%, খুবই নগণ্য, 1%-এরও কম মানে মার্কেট শেয়ার সে ধারণ করে আছে, হোল্ড করে আছে। টোটাল মার্কেটের 1%ও সে হোল্ড করে নেই। সেই জায়গাতে যেখানে 0.83% তার প্রিভিয়াস হোল্ডিং ছিল, সেখান থেকে কমে 0.80% হচ্ছে। দেখুন, আসল কারণটা বেরিয়ে যাচ্ছে। মানুষের দিনে দিনে কিন্তু তার মার্কেট বাড়ে, প্রকাশ পাইপসের সে মার্কেটটা কমেছে, মার্কেট শেয়ার তার কমছে। তো বড় বড় যেসব পিয়ার কোম্পানি আছে, অ্যাপোলো, অ্যাস্ট্রাল আর অন্যান্য যেসবগুলো আছে, সুপ্রিম, তাদের সাথে কোনো কম্পারিশনেই যায় না।
এত নিচের দিকের একটা কোম্পানি, মানে সত্যিকারের পেনি স্টক বলতে যেমন বোঝায় ঠিক সেই টাইপের একটা কোম্পানি। তো কি করে তার গ্রোথ হবে? অর্থাৎ মানে উপরি নাম্বারে গ্রোথ আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু কোনো রকম গ্রোথ নেই। উপায় কি এখন? উপায় একটাই, যে এফআইআই ডিআই যতক্ষণ পর্যন্ত না ঢুকছে, যতক্ষণ পর্যন্ত মিউচুয়াল ফান্ড এই স্টকের ব্যাপারে আগ্রহ না দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই স্টকের ভাগ্য পরিবর্তন হবে কিনা আমার তো জানা নেই। আবার একবারে নেই বললেও চলে না, অনেক সময় অনেক স্টকে দেখা যায় এফআইআই ডিআইআই এমএফ ঢোকে না বলেই দেখা যায় সেই স্টকে খুব মানে দারুণ রকম গেইনের একটা সুযোগ চলে আসে খুব কুইক টাইমে। খুব মানে এই যে খেলাগুলো যে চলে বিভিন্ন ইনস্টিটিউশনে, সেই সব খেলাগুলো ঘটে না বলে দেখা যায় সেগুলো তার স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে। প্রকাশ পাইছে হয়তো সেই নিয়মে বেড়েছে এতদিনও, যে তাতে ইনভেস্টরের আগ্রহ ছিল না, তাতেও তো সে বেড়ে আজকে এই দিনে এসে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো কোথাও একটা প্রমোটার গেম চলছে কি না আমরা জানি না। রিটেলারদের তো কিছুই ক্ষমতা নেই, তারা শুধু কোয়ান্টিটি হোল্ড করেই বসে আছে। এর বাইরে প্রকাশ পাইপসে আর খুব ভালো কোনো নিউজ নেই। তো চলুন আমরা এবার প্রকাশ পাইপসের একটুখানি সাপোর্ট লেভেলগুলো গ্রাফটা দেখে ঠিক এই মুহূর্তে কোন জায়গাতে আছে এবং কি করলে পরে তার পরিস্থিতি পরিবর্তন করতে পারে, একটু গ্রাফ কিছু বলে কিনা দেখে, গ্রাফ কোনো কথা বলে কিনা সেই ব্যাপারে একটু আমরা জানি। চলুন প্রিয় বন্ধুরা, প্রকাশ পাইপের চার্ট অ্যানালাইসিস করে যদি আমরা এর সাপোর্ট লেভেলগুলো খুঁজে বের করে চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় দেখুন। এখন এই মুহূর্তে যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে প্রকাশ পাইপ 363, এবং এটা একটা ভালো সাপোর্ট লেভেলও বটে। এর আগেও প্রিভিয়াসলি সে এই জায়গাতে এসে টাচ করেছিল একবার কাছাকাছি 364, 363। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 366 বা 364-এ। সেটাতে একটা ভালো সাপোর্ট লেভেল আছে 364। কিন্তু এই জায়গাটা যদি ব্রেক করে সে আরেকটু নিচে যায়, যেই রকম ডাউন ট্রেন্ড চলছে তাতে খুব সম্ভাবনাও আছে, কারণ নিচের দিকে ডাউন ট্রেন্ডের টানও আছে, তাহলে সেটা মোটামুটি তখন তার সাপোর্ট লেভেলটা দাঁড়াবে 332 তার সাপোর্ট লেভেল দাঁড়াবে। এরপরে যদি তার আরও একটা সাপোর্ট লেভেল আমরা দেখি, তাহলে এখানে দেখব সেটা হচ্ছে 255। তাহলে একটা হচ্ছে 364, আরেকটা পেলাম আমরা কত 326, 364, 326, আরেকটা হচ্ছে 364, 326, একটা হচ্ছে সর্বশেষ যেটা আমরা নিচের দিকে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 252। আশা করছি সে পর্যায়ে যাবে না 252। তো সেই জায়গায় যদি চলে যায়, যেতেও পারে, এমন কিছু বলা যাবে না, যা যাবেই না, ঠিক আছে। তো সেই জায়গায় যদি চলে যায় তাহলে ব্যাপারগুলো আলাদা হবে। এই হচ্ছে একটা সাপোর্ট লেভেল আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। আর যদি এটা রিভার্সাল করে এই মুহূর্তে যে জায়গাতে আছে, ডাউন ট্রেন্ডের যে জায়গাটাতে আছে, আর একটুখানি নিচে নেমে পড়ে, এটা যদি রিভার্সাল করে তাহলে ধাপে ধাপে রিভার্সাল গিয়ে এটা উপর দিকে আসতে পারে। এছাড়া আর কিছু দেখছি না। এছাড়া যদি আমরা এটাকে 5 ইয়ার্স টাইম ফ্রেমে দেখি, 5 ইয়ার টাইম ফ্রেমে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যে বাইগুলো ঘটেছিল সেগুলো এখনও পর্যন্ত পুরো সেল হয়ে আসেনি, না হলে এতটা ডাউন ট্রেন্ড চলতো না। এসব জায়গাতে যে বাইটা হয়েছে না, হ্যাঁ, তারা এখন ধাপে ধাপে সেল করছে, বা আগামী দিনে এখানে বাই হয়েছে, এ পর্যন্ত এসছে, তারপরে এই নিচের জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণ সেল হয়নি, ওই বাইগুলো রয়ে গেছে, পারচেসগুলো রয়ে গেছে। এগুলো যতক্ষণে সেল হবে, রিটেল ইনভেস্টরের কাছে বেশি আছে বলে তারা সেখান থেকে সেলটা করছে না, বা তারা সময় নিচ্ছে। তো এই সেলগুলো যদি ক্রমাগত হতে থাকে, আর খানিকটা সেল হলে পরে এই সাপোর্ট লেভেলগুলোতে ও বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। এছাড়া আর কিছু রাস্তা দেখা যাচ্ছে না। বন্ধুরা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখন একটুখানি বের করা গেল, সেটা হচ্ছে যে দেখুন প্রকাশ পাইপসের যে ইন্ডাস্ট্রির ধরন আছে, বড় বড় এত প্লেয়াররা আছে, এত বড় বড় প্লেয়াররা আছে, যে পিভিসি পাইপিং এবং ফিটিংয়ের যে জায়গাটা দিয়ে সে তার জায়গাটা পাকাপোক্ত করতে চাইছে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে মনে হচ্ছে। কম্পিটিশনটা খুব জোরদার। তার থেকে বরঞ্চ ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু খুব প্রমিজিং। অন্যান্য অনেক কোম্পানি আমরা দেখেছি যারা এই ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের ভ্যারাইটিস রকম কাজকর্ম করে আজকে কিন্তু খুব দারুণ রকম মানে গেইন করেছে। খুব রিসেন্টলি আমরা একটা
সেইলি প্যাকেজিং, সেইলি ইন্ডাস্ট্রিজ এরকম একটা প্যাকেজিং আমরা ডিসকভার করেছিলাম, ওটা স্টক নিয়ে আমরা অ্যানালাইসিস করছিলাম, যেটাতে খুব ভালো গ্রোথ দেখতে পেয়েছি। তার মানে প্রকাশ পাইপ যদি ঘুরে দাঁড়াতে চায়, তার রেগুলার যে পিভিসি পাইপ ফিটিংয়ের যে জায়গাটা আছে সেখান থেকে যে রেভিনিউ আসছে, তার সাথে সাথে যদি ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের জায়গাটাকে ডেভেলপ করতে পারে, কোনোভাবে এই ইন্ডাস্ট্রিটাকে, এই প্রোডাকশনটাকে বাড়িয়ে এই মার্কেটটাকে ধরতে পারে, তাহলে মনে হয় খুব দ্রুতই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তো এটা ম্যানেজমেন্টই সবচেয়ে ভালো জানবে। আমরা খুব সাধারণ লোক, আমরা এই ব্যাপারে সাজেশন পরামর্শ দিতে পারি না, আমাদের শুধু মতামতটা বলতে পারি। এই মুহূর্তে যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, নতুন করে কোনো ইনভেস্টর যদি ইনভেস্ট করতে চান, আমার মনে হয় যে এর রিভার্স মোমেন্টাম না দেখা পর্যন্ত এখানে ইনভেস্ট করা উচিত হবে না, একদম পরিষ্কার কথা। আর যারা ইতিমধ্যে ইনভেস্ট করে বসে আছেন, তারা এই যে বিভিন্ন লেভেলগুলো দেখানো হলো, সাপোর্ট লেভেল, সেসব সাপোর্ট লেভেলে এসে অ্যাভারেজ করতে পারেন এবং অপেক্ষা করতে পারেন যে এটা কতদিনে রিভার্স মোমেন্টামের জায়গাটা চলে আসে। কোনো অবস্থায় বারবার অ্যাভারেজ করবেন না, লম্বা গ্যাপে যখন দেখছেন যে বড় ধরনের ফল হয়েছে, বিশেষ করে এই সাপোর্ট লেভেলগুলোতে, তখনই একমাত্র, বা সেগুলোকে ছাড়িয়ে গেলে তখনই একমাত্র অ্যাভারেজ করা যেতে পারে। অ্যাভারেজ করে বসে থাকুন, ওয়েট করুন, ওয়েট করা ছাড়া উপায় নেই। ধীরে ধীরে অথবা খুব দ্রুততম সময়ও হতে পারে, আমরা জানি না। এটা অনেক দিনের টাইম কারেকশনও হয়েছে, সাইডওয়েজও গেছে অনেকটা লম্বা সময়, এখন এটা রিভার্স করারই সময়। কবে কোন দিন রিভার্স হবে আমরা জানি না, হোপ ফর দ্য বেস্ট। তো যারা হোল্ড করে বসে আছেন তাদের জন্য শুভকামনা। আর নতুন যারা ঢুকবেন বলে ভাবছেন, সতর্ক করছি, এক্ষুনি ঢোকার সময় নয়। রিভার্স মোমেন্টাম দেখলে পরেই একমাত্র নিচের দিকে বাই করতে পারেন, তাও পার্ট বাই পার্ট, কোয়ান্টিটি করে 10%, 40%, 50% এরম করে স্টেক মানে দিতে পারেন, কিন্তু অ্যাট এ টাইম বাই করাটা ঠিক হবে না। তো সবাইকে প্রকাশ পাইপের ব্যাপারে এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ।